আরজিকর কাণ্ডে 14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতির। 100 জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে, আর এখানে 7000 মানুষ এলো আর আপনারা জানতে পারলেন না? এটা বিশ্বাস করা কঠিন। মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ। অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি। মন্তব্য প্রধান বিচারপতির। ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হলো না? কেন এই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হলো না? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি, রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভালো হবে। মন্তব্য করেন প্রধান বিচারপতি। এখানে যা ঘটেছে তা আমাদের পক্ষে যন্ত্রণাদায়ক। আপনি এখানে জন্মেছেন, এখানে বড় হয়েছেন, আপনারও যন্ত্রণা হওয়া উচিত। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতির। পুলিশ মার খেয়েছে, এতেই বোঝা যায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ। 14 তারিখ যে ঘটনা ঘটেছে সেটা যদি অন্য কোথাও ঘটে তাহলে কি হবে? পুলিশ যদি মার খায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কি হবে? একেবারে একের পর এক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। অদূর ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেটা কিভাবে নিশ্চিত করা যাবে সেটাই মূল প্রশ্ন। মন্তব্য প্রধান বিচারপতি। যে চিকিৎসকরা ওখানে রয়েছেন তাদের নিরাপত্তা দিতে হবে, না হলে তারা কাজ করবেন কিভাবে? প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। পুলিশ এবং প্রশাসনকে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে হলফনামা দিতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। এবং শুনানির পরবর্তী দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই। মন্তব্য করেন প্রধান বিচারপতি। বুধবার এই মামলার পরবর্তী শুনানি। নিউজ রুমে চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এখানেই তো প্রশ্ন, পুলিশই যদি মার খায় তাহলে নিরাপত্তা সুনিশ্চিত করবে কে? অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ে একেবারে আবার কড়া প্রশ্নের মুখে পুলিশ। মাননীয় প্রধান বিচারপতি সেই প্রশ্নই তুললেন যে আইন শৃঙ্খলার এই অবনতি এখানে দাঁড়িয়ে। দেখো বাপি, আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলায় পরপর যে প্রশ্নগুলো উঠেছে তাতে এটা বলাই যায় একদম পুলিশ কিভাবে ল অ্যান্ড অর্ডার ডিউটি করবে, এই ধরনের গুন্ডামির পরিস্থিতিতে পুলিশ কিভাবে সামলাবে, কিভাবে সামলানো উচিত, এবং এই ক্ষেত্রে পুলিশের কি কি গাফিলতি, সেই সমস্ত প্রশ্নগুলি পরপর উঠে এসছে। এখানে পরিষ্কার প্রধান বিচারপতির প্রশ্ন যে যেখানে শহরে 100 মানুষের জমায়েত হলে জানা যায়, এখানে 7000 মানুষ চলে এলেন, অথচ পুলিশ জানতে পারলো না। পুলিশ আগে থেকে কেন নিরাপত্তা ব্যবস্থা করলো না? পুলিশ আগে থেকে কেন আরজিকর হাসপাতালকে সুরক্ষিত করলো না? এই সমস্ত প্রশ্ন আজকে সওয়াল জবাবে উঠে এসছে। স্বয়ং প্রধান বিচারপতি নিজে তিনি এই সমস্ত প্রশ্ন তুলেছেন যে পুলিশের তো উচিত ছিল, মানে এটা তো বোঝা যাচ্ছে, এটা আমরা জানি যে গত কয়েকদিনের আলোচনায় বারবার এই প্রশ্নই উঠছিল যে কেন পুলিশ আগে থেকে আরজিকর হাসপাতালকে সুরক্ষিত অবস্থায় রাখবে না, এবং পুলিশের কাছে কেন এই খবর থাকবে না যে আরজিকর হাসপাতালে একদম পরিকল্পিতভাবে এরকম একটা দুষ্কৃতী হামলার ঘটনা ঘটানো হতে পারে, এবং সেই অনুযায়ী পুলিশ কেন হাসপাতালকে সুরক্ষিত করবে না? যে হাসপাতালে রেপ অ্যান্ড মার্ডারের কেসকে ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল হয়ে গেছে, সেই হাসপাতালের এরপরেও, ওই ঘটনার পরেও সেই হাসপাতালের এবং ওই হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ন্যূনতম সুরক্ষা পুলিশ দিতে পারবে না? ব্যর্থ হবে কেন? এই প্রশ্নটাই তো গত কয়েকদিন ধরে উঠছিল, যেটা আজকের মামলার সওয়াল জবাবেও তার প্রতিফলন পড়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ কেন এই ধরনের দুষ্কৃতী হামলা আটকাতে পারবে না? পুলিশের বক্তব্য হচ্ছে যে পুলিশ চেষ্টা করেছে, পুলিশ মার খেয়েছে, পুলিশের 15 জন কর্মী আহত হয়েছেন, এটা রাজ্যের বক্তব্য। প্রধান বিচারপতির বক্তব্য তো এটাই। তিনি প্রশ্ন তুলেছেন এই জায়গা থেকে, মন্তব্য করেছেন এই জায়গা থেকে, যেখানে পুলিশ মার খাচ্ছে সেখানেই তো বোঝা যাচ্ছে যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, নিরাপত্তা নেই। পুলিশ যদি নিজে মার খায় তাহলে নিরাপত্তা দেবে কি করে? এই প্রশ্নটাই তো বারবার উঠছিল যে এইরকম গুন্ডাগিরির সামনে পুলিশ মার খাবে কেন? পুলিশ তো এই গুন্ডাদের প্রতিহত করবে, সেটাই তো পুলিশের কাজ, যে এই ধরনের গুন্ডাগিরি পুলিশ আটকাবে এবং এই গুন্ডাদেরকে বের করে দেবে। এবং যে সমস্ত মানুষ পুলিশের ওপর ভরসা করেন, সেই সমস্ত স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, তাদেরকে পুলিশ সুরক্ষিত রাখবে, পুলিশ নিজেকে সুরক্ষিত রাখবে। পুলিশের ওপর যারা ভরসা করে, সাধারণ নাগরিক, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, যারা পুলিশের ওপর ভরসা করেন, পুলিশ তাদেরকে সুরক্ষিত রাখবে। কিন্তু পুলিশই যদি নিজেরা গুন্ডাদের হাতে মার খায় এবং তারপর সেই গুন্ডারা পুলিশের উপস্থিতিতে পুলিশকে ওভার পাওয়ার করে হাসপাতাল জুড়ে যদি তাণ্ডব চালায়, তাহলে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই যে তাহলে পুলিশ করছেটা কি? পুলিশ নিজে মার খাবে, এটা তো পুলিশের কাজ নয়। পুলিশের ওপর তো মানুষ ভরসা করে, নাগরিকরা ভরসা করে, নিরাপত্তার জন্য ভরসা করে, নিরাপত্তা চায় যে পুলিশ আছে মানে আমি সুরক্ষিত। তো পুলিশ যদি তার উপর এই বেসিক বিশ্বাসের জায়গাটা রাখতে না পারে, তাহলে পরে পুলিশের ওপর মানুষ ভরসা করবে কি করে? আজকে মূলত কিন্তু সওয়াল জবাবে এই প্রশ্নটাও উঠে গেছে।
পুলিশ মার খেয়েছে, এইটা কখনো গর্বের বিষয় হতে পারে না যে পুলিশ গুন্ডাদের হাতে মার খাচ্ছে। এইটাই গর্বের বিষয় হতে পারে যে পুলিশ গুন্ডাদেরকে প্রতিহত করছে, পুলিশের ভয়ে গুন্ডারা পালাচ্ছে, গুন্ডাদের ভয়ে পুলিশরা পালাচ্ছে। এইটা গর্বের বিষয় হতে পারে না। গর্বের বিষয় সেটাই হবে যে পুলিশের ভয়ে গুন্ডারা পালাবে। কিন্তু সেইটা না হয়ে আরজি করে গত 14 তারিখ রাতে আমরা যে ঘটনা দেখেছি, সেই চিত্র দেখেছি, যেন মনে হচ্ছিল গুন্ডারা রাজ করছে আর পুলিশ লুকিয়ে বেড়াচ্ছে। এটা কলকাতা পুলিশের পক্ষে সম্মানজনক অবস্থান হতে পারে না। এতে কলকাতা পুলিশের যারা আহত হয়েছেন তাদের পক্ষেও এটা সম্মানজনক অবস্থান হতে পারে না। এইটাই সম্মানজনক অবস্থা হতো যদি এই গুন্ডাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে পুলিশ ওখান থেকে বের করে দিতে পারত এবং হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারত, সমস্ত স্বাস্থ্যকর্মীদের মনে ভরসা জোগাতে পারত যে আমরা পুলিশ আছি, যে স্বাস্থ্যকর্মীদের, হাসপাতালের সাধারণ নাগরিকদের কোনো ভয় করার জায়গা নেই, পুলিশ সবাইকে সুরক্ষিত রাখবে। কিন্তু সেটা 14 তারিখ রাতে সম্ভব হয়নি। সেই জন্যই পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠছে। আদালতের সওয়াল জবাবেও আজকে রিফ্লেকশন এসছে এবং আগামী বুধবার দিনকে এই যে আদালত যে একটা কঠোর অবস্থান নিতে চলেছে সেটা আজকে সওয়াল জবাবে বোঝাই গেছে। আগামী বুধবার আবার ফের শুনানি, সেই দিনকে আবার পরিষ্কার হবে এবং আজকে আদালতকে এই মন্তব্য করতে হয়েছে যে তাহলে আমরা আরজি কর হাসপাতাল বন্ধ করে দিই, রুগীদেরকে অন্যত্র ট্রান্সফার করে দিই। সেটা কি ভালো হবে? কেন স্বাস্থ্যকর্মীরা যারা ওখানে কাজ করছেন তাদেরকে ভরসা জোগানোর জন্য তাদের নিরাপত্তা কী হবে? রাজ্যের অন্যত্র এই ঘটনা ঘটলে তার নিরাপত্তা কী হবে? সেক্ষেত্রে কী ব্যবস্থা? এই সমস্ত কিছু রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে। এই হলফনামা দিয়ে জানানোর পর এরপরই আদালত বুধবার দিনকে তাদের সিদ্ধান্ত নেবে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আটকানো যায় তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়। ফলে আগামী আমাদেরকে বুধবারের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে যে সমস্ত প্রশ্ন উঠেছে তাতে কলকাতা পুলিশের বিড়ম্বনা যে বেড়েছে এটা বলাই যায়। একদমই অতনু, বুধবার পরবর্তী শুনানির দিন নজর যেমন সেদিকে থাকবে, কারণ প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন পুলিশ এবং প্রশাসনকে হলফনামা দিয়ে জানাতে হবে এবং সিবিআইকেও তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে হবে। কিন্তু যে প্রশ্নগুলো এই কদিন ধরে উঠছিল, অর্থাৎ 14ই অগস্ট মধ্যরাতে এক তো হাসপাতালে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, তা নিয়ে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, নার্সরা ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা একটাই বিষয়ে সরব হয়েছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর সেখানেই দেখা গেল 14ই অগস্ট মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনা, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল কার্যত। আমরা দেখতে পেয়েছিলাম আরজি কর হাসপাতালের বাইরে 3 ঘন্টা আর আরজি কর হাসপাতালের ভেতরে 40 মিনিট তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। 100 জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে, এখানে 7000 মানুষ এলো, আপনারা জানতে পারলেন না? এটাই প্রশ্ন তুললেন মাননীয় প্রধান বিচারপতি আজকে। এটা বিশ্বাস করা কঠিন। মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির, এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, বারবার এই প্রশ্ন উঠছে, সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়েও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাননীয় বিচারপতি। আবার সেই একই প্রশ্ন মাননীয় বিচারপতিকে তুলতে হলো এবং মন্তব্য করতে হলো যে যেখানে স্পর্শকাতর একটা এলাকা আরজি কর হাসপাতাল, সেখান থেকে আগে এবং একেবারে পুলিশের ছয়লাপ আমরা দেখেছি গত কয়েকদিন ধরে। সেখানে সে গোটা রাজ্য শুধু নয়, দেশেও আমরা দেখেছি কার্যত মেয়েরা দখল নেয় রাস্তার এবং এত মানুষ রাস্তায় নামে। সেখানে হাসপাতালে এইরকম ভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, আর পুলিশ সেটা জানতে পারলো না বা জেনেও ব্যবস্থা নিতে পারলো না। দেখো, আরজি কর কাণ্ডে বারবার যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে যে ভরসার প্রশ্ন, আস্থার প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন। এই কয়েকটা প্রশ্নের মুখে বারবার কলকাতা পুলিশকে পড়তে হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তে কতটা স্বচ্ছতা রয়েছে, কলকাতা পুলিশের তদন্তে কতটা আস্থা রাখা যায়, আর কলকাতা পুলিশের ওপর কতটা নিরাপত্তা সংক্রান্ত কারণে ভরসা রাখা যায়। এমন ঘটনা ঘটছে যেগুলো হচ্ছে কলকাতা পুলিশের এই যে বেসিক জায়গাগুলো যেগুলো নাগরিকরা কলকাতা পুলিশের কাছ থেকে আশা করেন, সেই জায়গায় সেই ভিতে আঘাত ডাকছে, সেই বেসিক জায়গাগুলোকে টলিয়ে দিচ্ছে, নড়িয়ে দিচ্ছে। যে কলকাতা পুলিশের ওপর, আমি তোমায় প্রথমেই বলি যে তদন্ত সংক্রান্ত ব্যাপারে তো কলকাতা পুলিশের ওপর মানুষ আস্থা রাখে। একসময় এই কলকাতা পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা হতো। ফলে তদন্তে তারা সেই স্বচ্ছতার জায়গা, সেই ভরসার জায়গা, সেই আস্থার জায়গা রাখতে পারবেন না কেন? যেখানে তারা বারবার পরিবারকে বলছেন, তারা পরিবারের সঙ্গে কথা বলছেন এবং বলছেন যে পরিবার তাদের কথায় সন্তুষ্ট, তদন্তে সন্তুষ্ট। কলকাতা পুলিশের তরফ থেকে স্বচ্ছতার সঙ্গে নাকি সমস্ত কিছু পরিবারকে জানানো হয়েছে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিবার কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করছে
যে তারা তদন্তে সন্তুষ্ট নয় এবং কলকাতা হাইকোর্ট তদন্তের সমস্ত কিছু খতিয়ে দেখে, কেস ডায়েরি খতিয়ে দেখে সিবিআইয়ের হাতে তদন্ত ভার অর্পণ করে দিচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার তুলে নিয়ে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দিচ্ছে। ফলে এটা তো কলকাতা পুলিশের যে আস্থা এবং ভরসার জায়গা কলকাতা পুলিশের রাখা উচিত, সেইটা কিন্তু কলকাতা পুলিশ রাখতে পারছে না। হাইকোর্টের অর্ডারে তদন্তভার হ্যান্ডওভার হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত আমি তোমাকে বলছি, এই যে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার তদন্তভার হস্তান্তর হওয়ার পরও আমরা দেখলাম কলকাতা পুলিশের যেটা বেসিক কর্তব্যের মধ্যে পড়ে যে আরজিকর হাসপাতালে স্বাস্থ্যকর্মী সেখানে যারা যান তাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়া, হাসপাতালকে সুরক্ষিত রাখা, সেই জায়গাটাই তো 14 তারিখের ঘটনা এই বেসিক জায়গাটা, এই বেসিক আস্থা ভরসার জায়গাটাকে টলিয়ে দিয়েছে। তার কারণ হাসপাতালের মধ্যে যেভাবে গুন্ডারা ঢুকে গুন্ডাগিরি করেছে, প্রায় 1 ঘন্টা ধরে যেভাবে তাণ্ডব চলেছে, 40 মিনিট ধরে যেভাবে ভাঙচুর চলেছে, এবং কলকাতা পুলিশ সেখানে দেখা গেছে অসহায়ের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াতে, এবং এখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের অনেক আহত হয়েছেন। নিজেদের সুরক্ষিত রাখতে পারেনি কলকাতা পুলিশ, স্বাস্থ্যকর্মীদের বা এই হাসপাতালটিকে তাদের মনে ভরসা জোগাতে পারেনি, তাদের সুরক্ষিত রাখতে পারেনি। ফলে এইখান থেকেই কলকাতা পুলিশের ওপর কতটা ভরসা রাখা যায়, এই ভরসার জায়গাটা নাগরিকদের মন থেকে উড়ে যাচ্ছে। এই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠে গেছে যে কলকাতা পুলিশের ওপর আমি কতটা ভরসা রাখবো, যে কোনো দুষ্কৃতী হামলার ঘটনা ঘটলে কলকাতা পুলিশ কতটা দ্রুততার সাথে, কতটা দক্ষতার সাথে সেইটাকে আটকাতে পারবে, সেইটাকে, এবং সেখান থেকে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা পুলিশের ওপর ভরসা করেন তাদেরকে সুরক্ষিত রাখতে পারবে, এবং একই সঙ্গে কলকাতা পুলিশ নিজেদেরকে কতটা সুরক্ষিত রাখতে পারবে। এখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশই গুন্ডাদের কাছে সুরক্ষিত থাকছে না, গুন্ডারা কলকাতা পুলিশকে ওভার পাওয়ার করছে। যেখানে কলকাতা পুলিশের গুন্ডাদেরকে ওভার পাওয়ার করে তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে বের করিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের উপস্থিতিতে গুন্ডারা যদি এইভাবে ভাঙচুর চালিয়ে যায় সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এবং উঠেছে, এবং আজকের আদালতেরও সওয়াল জবাবে শুনানিতে বারবার সেইটা রিফ্লেক্টেড হয়েছে। ফলে এইটা দেখার যে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে আগামী বুধবার শুনানির পর কী সিদ্ধান্ত নেয়, তার কারণ এটা নাগরিকদের আস্থা এবং ভরসা রাখার জায়গা কলকাতা পুলিশের ওপর। পুলিশ মানুষকে নিরাপত্তা দেবে, পুলিশকে গুন্ডারা ভয় পাবে, এটাই কিন্তু সাধারণ বিষয়। মানুষ এটা এক্সপেক্ট করে পুলিশের কাছ থেকে যে পুলিশ আছে মানে আমার কিছু হবে না, আমি সুরক্ষিত থাকবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে পুলিশে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং তারপরে তো যেভাবে পুরো হাসপাতাল ভাঙচুর হয়েছে তার বলা বাহুল্য রাখে না। ফলে স্বাভাবিকভাবেই এই কলকাতা পুলিশকে তার আস্থা ভরসার জায়গাটা ফিরে পেতে হবে, এবং মানুষের মনে তাকে আস্থা এবং ভরসা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা এখন কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং কলকাতা পুলিশ এই আস্থা ভরসার জায়গা রাখতে পারছে না বলেই আজকে আদালতের সওয়াল জবাবে বারবার এই কলকাতা পুলিশের ভূমিকাকে ঘিরে নানান প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন স্বয়ং প্রধান বিচারপতি যে পুলিশ যেখানে নিজেকে রক্ষা করতে পারছে না সেখানে আইন শৃঙ্খলা থাকবে কি করে, সেখানে আইন শৃঙ্খলা তারা রক্ষা করবে কি করে। ফলে এই জায়গাটা এখন কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে তারা ভবিষ্যতে মানুষের মনে আস্থা ভরসা ফিরিয়ে নিয়ে আসবেন। একইভাবে এটাও আমাদের দেখার যে এই যখন পুলিশ প্রশাসন ব্যর্থ তখন বারবার আমরা দেখেছি আমাদের রাজ্যে হাইকোর্টকে এই সমস্ত বিষয়ে ইন্টারভেন করতে হয়েছে, এবং এক্ষেত্রেও হাইকোর্টের কী সিদ্ধান্ত নেন, হাইকোর্ট কী গাইডলাইন দেয়, হাইকোর্ট তার রায়ে কী বলে এই মামলার শুনানির পর, তার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে। এবং তারপরই বোঝা যাবে যে এই আরজিকরের ঘটনা সামগ্রিকভাবে এই নিরাপত্তা নিয়ে মানুষের মনে যে প্রশ্ন তুলে দিয়েছে তার কি উত্তর খুঁজে পাওয়া যায়। পাপিয়া, একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে মাননীয় প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলেছেন যে 100 জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে, আর এখানে 7000 মানুষ এলো আর আপনারা জানতে পারলেন না, এটা বিশ্বাস করা কঠিন, এমনই মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ, অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি মন্তব্য করেন মাননীয় প্রধান বিচারপতি। ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হলো না, কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হলো না, রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আইনজীবী ফিরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ফিরদৌস দা, যে প্রশ্ন মাননীয় প্রধান বিচারপতি করেছেন আজকে, যে এই রকম একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক পরিস্থিতি, এটা প্রশাসনের ব্যর্থতা, পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ, সেখানে সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে পুলিশ, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মাননীয় প্রধান বিচারপতি।
একদমই, এবং শুধু তাই নয়, নিশ্চিতভাবে আপনারা জানেন যে এখানে যেহেতু ওই নির্যাতন করা হয়েছিল ওই জায়গাটি, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেহেতু আরজিকর, সেহেতু সেই জায়গাটিকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু এই সংস্থা ছিল, অর্থাৎ কলকাতা পুলিশের ছিল। যদিও এই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, তার অর্থ এই নয় যে ল অ্যান্ড অর্ডার সেটাও সিবিআই বা সেন্ট্রালের হাতে তুলে দেওয়া হয়েছে। এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ডিটোরেট করছে যে একটি মেডিকেল কলেজে গিয়ে একদল মানুষ তারা গিয়ে এমার্জেন্সিতে গিয়ে তারা ভ্যান্ডালাইজ করছে, তারা ভ্যান্ডালাইজ করার পরে তারা বেরিয়ে চলে যাচ্ছে, অথচ এই যে শুধু তাই নয়, এরকম একটি নক্কারজনক ঘটনা ঘটার পরে প্লেস অফ অকারেন্স চতুর্থ তলে হওয়া সত্ত্বেও তাদের কাউকে ধরা গেল না সেই প্লেস অফ অকারেন্স থেকে, যে বা তার কাছাকাছি জায়গা থেকে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং কলকাতা পুলিশ তাদের ফেসবুকে লিখছেন যে এদের চিহ্নিত করে দিন, যদি আপনারা চান এদের নিয়ে খবর দিন। আমি শুধু একটাই প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে কলকাতা পুলিশের এই দৈন্য দশা কিভাবে হলো যে তাদের একজন অপরাধীকে চিহ্নিত করার জন্য তাদের ফেসবুকে তাদের ছবি দিয়ে বলতে হচ্ছে সাধারণ জনগণকে যে এদের পরিচয় সম্পর্কে যদি কারো জানা থাকে আপনারা আমাদের জানান। কলকাতা পুলিশের আইবি কি টোটালি ফেল করে গেছে? তাদের কি সাধারণ মানুষের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই? আর সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তারা আমাকে পার্সোনালিও বলেছেন, এবারে আজকে তাদের মধ্যে দুজন তারা মামলাও করেছেন, যে সেদিন সেই মব থেকে বোঝা যাচ্ছিল কিছু মানুষ তারা মদ্যপ অবস্থায় এসে তারা এই ইন্টেনশন নিয়েই এসেছিল যে তারা হাসপাতালে ভ্যান্ডালাইজ করবে। সেখানে কি পুলিশের পক্ষ থেকে কেউ এটা বুঝতে পারেননি যে এই মবের একটি অংশ তারা ভ্যান্ডালাইজ করার উদ্দেশ্যে ওখানে সমবেত হয়েছিল? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলকাতা পুলিশের জন্য এটা একেবারেই সঠিক বার্তা গেল না সাধারণ মানুষের কাছে। এবং কলকাতা পুলিশ যেভাবে সেদিন ব্যর্থ হয়েছে, এর কোনো ভাষা নেই সেই ব্যর্থতাকে আপনি সেটাকে কন্ডেম করার মতো। ধন্যবাদ ফেরদৌস দা।